এদিকে রণক্ষেত্রে উত্তাল খুলনা। আওয়ামী লীগের কঠিন অ্যাকশন, ককটেল নিক্ষেপ, একের পর এক গুলি। ফেব্রুয়ারির নির্বাচন বন্ধ করতে ফাইনাল ডিসিশনে নেমেছে আওয়ামী লীগ দলটি। ফেব্রুয়ারিতে নির্বাচন বন্ধ করতে বিদেশিদের সাথে নিয়ে কঠিন অ্যাকশন চালাচ্ছে আওয়ামী লীগ। হঠাৎই সেখানে হামলা চালায় কয়েকজন মুখোশধারী। এলোপাতাড়ি গুলি আর ককটেলের ধোঁয়ায় অধ্যাপক ডক্টর আলী রিয়াজ গতকাল রাত ৩টায় কাতার এয়ারলাইন্সে করে পালিয়ে গেছেন, বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছেন। প্রথম প্রকাশ্যে পালিয়ে গেলেন অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। পালানোর কেবল শুরু হলো। আমার ধারণা যে অচিরেই এই পালানোর হিড়িক শুরু হয়ে যাবে। একজন শিশু উপদেষ্টা আছে না, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি রাষ্ট্রটিকে একটা রক্তক্ষয়ী সংঘাতের দিকে ঠেলে দিচ্ছেন। এদেরকে থামানোর জন্য, শিয়ালের রাজত্ব থামানোর জন্য, দেশে এখন যা হচ্ছে তা থামানোর জন্য তাহলে আওয়ামী লীগের বিকল্প আসলে কিছু নেই। আর তুলসী গাবার্ডের এই ঘোষণা বাংলাদেশের ইউনূস সরকারের জন্য মহা আশঙ্কা নিয়ে এসেছে। তুলসী গাবার্ডের এই ঘোষণা ইউনূস সরকারের জন্য বিপদ ঘণ্টা। ইউনূস সরকারের অস্তিত্ব সংকটের কারণ হয়ে উঠেছে এই তুলসী গাবার্ডের একটি বক্তব্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনার সিরাত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দর্শকের বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত তারপর বললাম, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানাতে চাই, যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগবে, ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আজকের এই ভিডিওটার মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে, দেশে যে কি অবস্থা চলতেছে, আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানানভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ, নানানভাবে নানান যখন বিপর্যস্ত নানান পরিস্থিতি, তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আমরা সংক্ষেপে আকারে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। তাই সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। দর্শক, চলুন আমরা এখানে ভিডিওর বাকি অংশগুলো একটু দেখি। একজন শিশু উপদেষ্টা আছে না, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি রাষ্ট্রটিকে একটা রক্তক্ষয়ী সংঘাতের দিকে ঠেলে দিচ্ছেন। তিনি এখন যা করছেন তাতে এই রাষ্ট্রটির জন্য এক ভয়াবহ সময় অপেক্ষা করতেছে। খুবই মারাত্মক সিচুয়েশনের দিকে যাচ্ছে দেশ। এই দেশে রক্তের হোলি খেলা চলবে। তিনি তার মন্ত্রণালয় থেকে এককভাবে ডিসিশন নিয়েছেন যে তিনি এই সিভিলিয়ান, আমরা সাধারণ জনগণ যারা আছি, আমাদের মধ্য থেকে তরুণ তরুণীদেরকে তিনি অস্ত্র প্রশিক্ষণ দিবেন, অস্ত্র চালানো, গুলি চালানো শেখাবেন। এবং সেই লক্ষ্যে এই নভেম্বর মাস থেকে তিনি তার কার্যক্রম শুরু করতে যাচ্ছেন। কেন? সাধারণ মানুষকে, সাধারণ মানুষের মধ্য থেকে তরুণ তরুণীদেরকে বেছে বেছে তাদেরকে শেখানো লাগবে। কেন? দেশে কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সশস্ত্র বাহিনীর অভাব পড়েছে? দেশের স্বাধীনতার 54 বছর আমরা পার করে এসেছি না? আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আমাদের যে সশস্ত্র বাহিনী আছে, তা কি যথেষ্ট না? তাহলে এই তরুণ তরুণীদেরকে হঠাৎ করে এই সময়ে এসে, যেই সময়ে এই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নামে রাষ্ট্রটাকে ধীরে 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 একটা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে দাঁড় করিয়েছে, যেখানে এখন দেশের রাজনৈতিক পরিস্থিতি চরম উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে, যেখানে রাজনৈতিক দলগুলো মুখোমুখি সিচুয়েশনে দাঁড়িয়ে আছে, যেখানে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনটি হবে কি হবে না সেটা একটা সংঘাতময় পরিস্থিতির জায়গায় দাঁড়িয়ে আছে। সেই জায়গায় এসে কেন একই সাথে 9,000 তরুণ তরুণীকে প্রশিক্ষণ দিতে হবে? এই উপদেশটা এককভাবে এটা পারে? আমাকে একটু বলুন তো। যেখানে এখন রাষ্ট্রের কোনো সংসদ নেই, যেখানে সংসদ অধিবেশন নেই, রাষ্ট্রের কোনো ডিসিশন তেমন ভাবে নেয়ার মতো কোনো যোগ্য সক্ষম কোনো একটা বডি নেই, তিনি হঠাৎ করে কোনো জাতীয় নীতিমালা ছাড়াই নিজে নিজে উদ্যোগ নিয়ে নিল, আর এই ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার এটি বৈধতা দিয়ে দিল বা সম্মত হলো এতে। এবং সেটা এই সিচুয়েশনে এসে, দেশের এখনকার যে সিচুয়েশন সেই সিচুয়েশনে এসে, তাহলে এই শিশু উপদেষ্টা চাচ্ছে কি আসলে? কয়েকদিন আগে আমরা একটা রিপোর্ট দেখেছিলাম যেখানে বলা হয়েছিল উপদেষ্টা মন্ডলীর বডি থেকে ডিসিশন হয়েছে যে 2জন ছাত্র উপদেষ্টা এখনো যারা সরকারে আছে তারা পদত্যাগ করুক। তারপরেও তারা 2জন পদত্যাগ করছেন না, ক্ষমতার চেয়ার আঁকড়ে ধরে বসে আছেন। এই চেয়ারে আছে কি? এই চেয়ারে আঠার মতো লেগে আছেন কেন? চাচ্ছেন কি? যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, ডিসেম্বরে তফসিল, আপনারা এখনো পদত্যাগ করছেন না কেন? এখানে বসে এই ধরনের মানে মারাত্মক মারাত্মক ডিসিশন আপনাদেরকে কে নিতে বলছে, যা দেশটাকে একটা রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে নিয়ে যাবে? দেশটা কি রক্তের হোলি খেলা চলুক, এটা আপনারা চান? এই যে শিশু উপদেষ্টা, এর নামে যত অভিযোগ আছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বডির মধ্যে ইনি তো মনে হয় সবচেয়ে কনিষ্ঠ, অল্প বয়সী।
অথচ অভিযোগের দিক থেকে সবার চেয়ে ইনি সর্বোচ্চ। কয়েকটা অভিযোগ যদি ছোট করে একটু বলি। প্রকল্পের ফাইল পেলেই তিনি সেটা বাসায় নিয়ে যান এবং সেটা উধাও হয়ে যায়, এই অভিযোগ আছে তার বিরুদ্ধে। রাষ্ট্রের উন্নয়নমূলক যে বরাদ্দ, সবচেয়ে বেশি বরাদ্দ তিনি তার এলাকার জন্য নিয়েছেন। গুলশানে চাঁদাবাজির অভিযোগ তার বিরুদ্ধে। টেন্ডার বাণিজ্য এবং তার বাবার টেন্ডার বাণিজ্য এবং তার বাবার যে মানে বেপরোয়া কর্মকাণ্ড, এই অভিযোগ তো রয়েছে তার বিরুদ্ধে। তার পিএসকে দিয়ে হাজার কোটি টাকার অর্থ কেলেঙ্কারি, এই অভিযোগ রয়েছে। বিভিন্ন উপজেলা জেলা পর্যায়ে স্টেডিয়াম পুনর্নির্মাণ করা বা নতুনভাবে তৈরি করার লক্ষ্যে বিগত শেখ হাসিনার সরকার যে অর্থায়ন দিয়ে গেছিল, সেই অর্থায়নকে কয়েক গুণ তিনি বাড়িয়ে নিয়েছেন তার একার মত অনুযায়ী, এই অভিযোগ তার বিরুদ্ধে। এছাড়া তার উন্নত লাইফস্টাইল, তার পোশাক আশাক, জুতো, তার ওয়েস্টিনে খেতে যাওয়া, বিদেশ ভ্রমণ করা, এ সকল অভিযোগ না হয় নাই আনলাম। তো এই যে বয়সে ছোট বাচ্চা একজন উপদেষ্টা অভিযোগের পাহাড় গড়ে ফেলেছেন, এখন এই মুহূর্তে এসেও তিনি আসলে এই উপদেষ্টা পদ ছাড়ছেন না কেন? যেখানে মানুষ চাচ্ছে যে এদের দ্বারা সংস্কার আর সম্ভব না, সংস্কারের দায়িত্ব এদের হাতে দেওয়া হয়েছিল, ওরা দেশটাকে ডুবিয়েছে, দেশটাকে ডুবাতে ডুবাতে ধ্বংসের দ্বার প্রান্তে এনে দাঁড় করিয়েছে। মানুষ চাচ্ছে একটা নির্বাচন হয়ে যাক, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা যাক, এরপরে রাষ্ট্র যতটুকু যেভাবে চালানো যায় সেভাবে চলুক, অন্তত সংস্কারের নামে এই যে দুষ্ট প্রকৃতির লোক, বহুরূপী লোক, এদের হাতে আর ক্ষমতা রাখার দরকার নেই। সেখানে সেই সরকারের মধ্যে কামড়ে থেকে এই শিশু উপদেষ্টা, এই নাবালক যে ধরনের মারাত্মক মারাত্মক ডিসিশন নিতে যাচ্ছে, যা রাষ্ট্রের জন্য খুবই হুমকি স্বরূপ। তিনি বলছেন যে রাষ্ট্রের ক্রান্তি লগ্নে একটা রিজার্ভ ফোর্স লাগবে। এই রিজার্ভ ফোর্স তাকে কি করতে বলছে? এই দেশ যখন পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীন হয়েছিল, প্রশিক্ষণপ্রাপ্ত কয়জন ছিল? যখন প্রয়োজন হয় তখন প্রশিক্ষণ দিয়ে নেওয়া যায়, এমন এক্সাম্পল আমাদের স্বাধীনতার যুদ্ধের সাথে জড়িত আছে, আমরা জানি। তাই আপনাকে পাকনামি করে মানে আগে থেকে প্রশিক্ষণ দিয়ে লোক রেডি করে রাখার দরকার নেই। আর লোক রেডি করে রাখতে হবে কেন? স্বাধীনতার 54 বছরে এসে আমাদের দেশে মানে বহির্বিশ্ব থেকে এমন কি সিচুয়েশন এখন তৈরি হয়েছে, যেটা তৈরি হয়েছে তাও আপনাদের অন্তর্বর্তীকালীন সরকার করেছে। আপনারা নির্বাচন দিয়ে বিদায় নেন, এখানে একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকার আসুক, এই সিচুয়েশন থাকবে না, নিশ্চিত এই সিচুয়েশন থাকবে না। তাহলে আপনাকে কে বলছে এইসব পাকনামি করার জন্য? এইসব তরুণ তরুণীদেরকে আপনাকে তাদের হাতে সবকিছু তুলে দিতে হবে, তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে কেন? কেন? দরকারটা কি? আপনারা চাচ্ছেন কি? অপরদিকে কয়েকদিন আগে দেখেছিলাম জামাতে ইসলামের এক নায়েবে আমির, তিনি ভারতকে আমন্ত্রণ জানাচ্ছে যে দেশে ঢুকে পড়ুন, এরপরে আমাদের এখানে 50 লাখ বা এত এত সংখ্যক আমরা যুদ্ধ করব, যুদ্ধ করে আমরা আমরা এখানে মুক্তিযোদ্ধা হব, আমরাই হবো আসল মুক্তিযোদ্ধা। মানে বুঝেন কোন ধরনের মানে পাগলামি শুরু করেছে এটা, কোন ধরনের মানে উম্মাদ পর্যায়ে তারা এখন চলে গেছে, যে তারা ভারতের মতো একটা রাষ্ট্র, ম্যাপ অনুযায়ী যে রাষ্ট্রের পেটের মধ্যে আমাদের রাষ্ট্র। ভুল বুঝবেন না, উল্টাপাল্টা। আমি বলতে চাচ্ছি আমরা আমাদের দেশ স্বাধীন, আমরা ভারতের পা চেটে বা দালালি করে থাকতে চাই না, যেটা রাজনৈতিক দলগুলো পূর্বে করেছে, আমরা এটার পক্ষে না। বাট কথা হলো বাস্তবতার নিরিখে কি বলে, যে ভারতের ম্যাপটা যদি আমরা দেখি, আমাদের অবস্থান কোথায় আর ভারতের অবস্থান কোথায়। আর জামাতের নায়েবে আমির বলতেছে যে আপনারা দেশে ঢুকে পড়ুন, এরপরে আমরা যুদ্ধ করব, আপনাদেরকে পরাজিত করব, আর আমরা হবো রিয়েল মুক্তিযোদ্ধা। মানে মুক্তিযোদ্ধা হওয়ার তার মধ্যে কতটা মানে খায়েশ জন্মেছে। ওই যে একটা কথা বলে না যে মানে খালি কলসি বাজে বেশি, মানে ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার, সারা দেশে মনে হয় ভোট নাই 5 লাখ, মানে ফাল মারতেছে মনে হয় যেন 18 কোটি ভোট তাদের নিজেদের। ওইদিকে জামাত ইসলাম যুদ্ধের জন্য আমন্ত্রণ জানাচ্ছে দেশে, এইদিকে এক শিশু উপদেষ্টা তিনি তরুণ তরুণীদের হাতে সবকিছু তুলে দিতে চাচ্ছে। বুঝতেছেন দেশের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? তার চেয়ে আরো ভয়াবহ কিছু নিউজ। এই যে 24-এর আন্দোলন বা অভ্যুত্থান, সেখানে যে পুলিশ স্টেশনগুলো, থানাগুলো ঘেরাও দেওয়া হলো, থানাগুলো লুটপাট চালানো হলো, থানায় অগ্নিসংযোগ করা হলো, পুলিশ হত্যা করা হলো, তার মধ্যে কিন্তু অজস্র হাজার হাজার অস্ত্র লুট হয়েছিল। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য মতেই এখনো তারা অর্ধেকের মতো অস্ত্র পুনরুদ্ধারই করতে পারেনি। তাহলে এই অস্ত্রগুলো কোথায়? হাতে, কারো না কারো হাতে আছে। আর সেই সময় এসে আপনি তাদেরকে আবার প্রশিক্ষণ শিখাতে চাচ্ছেন। হ্যাঁ, আপনি বলতে পারেন প্রশিক্ষণই তো শিখাবে, অস্ত্র তো আর দিবে না তাদের হাতে। ভাই, এই দেশে হিসাবের বাহিরে অবৈধ অস্ত্র কত আছে খোঁজ নিয়েছেন? তাদেরকে অস্ত্র হাতে রাষ্ট্রীয়ভাবে দিতে হবে কেন? অবৈধ অস্ত্রের এই দেশে অভাব নেই। আর এই অভ্যুত্থান পরবর্তী সময়ে লুট হওয়া অর্ধেকের মতো অস্ত্র হাতে, সেই সময় এসে আপনি দেশের তাও আবার তরুণ তরুণীদেরকে আপনি শিখাতে চাচ্ছেন। তরুণ তরুণী মানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা আছে তারাই তো। তার মানে কি ইঙ্গিত দিতে চাচ্ছেন এই দেশটি? এই দেশে তো ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে একটা গৃহযুদ্ধের ইঙ্গিত লেগেই আছে। আর সেখানে আপনি সবকিছু মানে যা যা দিয়ে যাওয়ার ইনস্ট্রুমেন্ট, সেই ইনস্ট্রুমেন্ট গুলো দিতে চাচ্ছেন, যে সংঘাত যখন লাগবে একদম রক্তের জোয়ার বয়ে যাক, এখানে রক্তের হোলি খেলা দেখতে চাচ্ছেন আপনারা। আমি জানি না এই সিচুয়েশনে এসে বিএনপির মতো একটা দল মানে এর বিরুদ্ধে সোচ্চার হচ্ছে না কেন। এই যে উপদেষ্টা মন্ডলী দেশটাকে যা করছে, শিশু উপদেষ্টারা যে এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ ডিসিশন নিতেছে একা একা, বিএনপি কিছু বলছে না কেন? আওয়ামী লীগ না হয় এখন মাঠে নেই, তো এই সিচুয়েশনে যদি বিএনপি চুপ করে থাকে, তাহলে তো ভাই শেষ পর্যন্ত বলতে হবে যে এদেরকে থামানোর জন্য, এই শিয়ালের রাজত্ব থামানোর জন্য, দেশে এখন যা হচ্ছে তা থামানোর জন্য, তাহলে আওয়ামী লীগের বিকল্প আসলে কিছু নেই।
সেই আলী রিয়াজ অবশেষে জুলাই সনদের নামে একটা মানে এমন একটা জিনিস প্রডিউস করছেন যেটা এখন সেই ঐকমত্য কমিশনের বড় দলগুলোই মানছে না। বিএনপি মানতেছে না, মাহমুদুর রহমান মান্নাকে দেখলাম মানতেছে না, কমিউনিস্ট পার্টি মানতেছে না। এবং তার আগে এই ঐকমত্য কমিশনের এই জুলাই সনদ যে প্রডিউস করার আগেই এটা আবার ঘটা করে সই কালেক্ট করা হচ্ছে। জুলাই সনদে স্বাক্ষর করেছেন কে? স্বাক্ষর করেছেন বিএনপি, স্বাক্ষর করেছেন জামাত, আবার এনসিপি। দেখেন মানে চালাকি করে তারা সই করেনি, কিন্তু এনসিপি, জামাত, ইউনূস এরা তো সব একই সূত্রে গাথা। বিএনপি কে পুরা বলদ বানায় ফেলছে আর কি। যখন সনদটা হাতে পাশে বিএনপি দেখে যে এটা যারা বলছে, তারা যা বলছে, যে আলোচনা হয়েছে, নোট অফ ডিসেন্ট হয়েছে, এসব কিছু নাই। খুবই মজার হলো যে এই জুলাই সনদ আপনি সই করছেন, সুতরাং এটা বাস্তবায়ন করতে হবে। আপনি যদি সংসদ নির্বাচনের পরে সংসদে যে এটা যদি বাস্তবায়ন না করা হয় 270 দিন পরে নাকি এটা স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হয়ে যাবে। পৃথিবীর কোন দেশে এটা শুনছেন যে বাইরে এরকম একটা দেশে তো একটা সরকার আছে যে বাংলাদেশের সংবিধানের অধীনে শপথ নিয়েছে, অবৈধ সরকার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, জালিয়াতি করে করা সরকার। 106 অধীনে যে রেফারেন্সটা নিয়েছে সেটা প্রতারণা ছিল। তারপরেও এরকম কথা নাই, বার্তা নাই, কোথায় যেন মিটিং করতো, চা বিস্কুট খাইতো, কিসব লিখতো, যে মিটিং গুলো করছে, যে সনদ দিছে সেটার সাথে মিল নাই। আবার বলতেছেন যে এটা মানতে হবে কারণ তুমি সই করছো, আর না মানলে এটা 270 দিন পরে, মানে 9 মাস পরে, একটা সন্তান যেমন হয় 9 মাস 10 দিন মায়ের গর্ভে থাকে, ওরকম 9 মাস পরে এটা পার্ট অফ দ্য কনস্টিটিউশন হয়ে যাবে। এইটা কি সম্ভব? তো এই আলী রিয়াজকে নিয়ে এত কথা বলার দরকার হলো, এই আলী রিয়াজ দেশের 12টা বাজায়া এই 8-9 মাস 5 স্টারে থাকা, 5 স্টারে খাওয়া টাওয়া, নানান রকমের, দিলরুবা নামের এক তরুণী যে বিবাহিত এবং যার পুরো ফ্যামিলি এই ফ্যাসিস্টের নাকি দোষর, আওয়ামী লীগের দোষর, সে দিলরুবাকে নিয়ে সবার সামনে প্রকাশ্যে রিসোর্টে যা ইচ্ছা তাই করে বেড়াইছে। তো এরকম একটা সো কল বুদ্ধিজীবী, ডিস্টিংগুইশড প্রফেসর, সে এরকম এই বয়সেও একদম বাংলাদেশের মতো একটা সোসাইটিতে ওপেন মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, রিসোর্টে যাচ্ছে। তো এই লোকটার নৈতিক অবস্থানটা কোথায়, যার ইতিহাস এরকম অনৈতিক কর্মকাণ্ডে কলুষিত, এবং সেটা ধারাবাহিক, এমন না যে একবার ভুল হয়ে গেছে বা স্খলন হয়েছে, তা নয়। তো এরকম একটা লোক গতকাল রাত 3টায় কাতার এয়ারলাইন্সে করে পালিয়ে গেছেন, বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছেন, কারণ তিনি এখন বুঝতেছেন যে বাংলাদেশে হাওয়া বদলাচ্ছে। সেই যে ডিপ স্টেট যাদের দালালি করে তিনি এত দূর এসেছিলেন, সেই জায়গায়, সেই সেন্টারেই প্রোগ্রামিং চেঞ্জ হয়ে গেছে। তো এখন তার খুব একটা সুবিধা নাই। শুনছিলাম 5 তারিখে নাকি যাবে, তো 2 দিন আগে 3 তারিখেই পালাই গেছে, এবং এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম একদম সয়লাভ হয়ে গেছে। অনেকেই তার এই পালিয়ে যাওয়া অনেক ট্রল করতেছে, অনেকেই বলছে যে তাকে ভবিষ্যতে পাইলে দেখে নিবে, অনেক হিসাব জমা আছে। এই অবস্থায় ডক্টর ইউনূসের এই যে ভণ্ড প্রতারক টাউট গোষ্ঠী আছে, তার মধ্যে প্রথম প্রকাশ্যে পালিয়ে গেলেন অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। পালানোর কেবল শুরু হলো। আমার ধারণা যে অচিরেই এই পালানোর হিড়িক শুরু হয়ে যাবে। আর তুলসী গাবার্ডের এই ঘোষণা বাংলাদেশের ইউনূস সরকারের জন্য মহা আশঙ্কা নিয়ে এসেছে। তুলসী গাবার্ডের এই ঘোষণা ইউনূস সরকারের জন্য বিপদ ঘণ্টা। কেন বিপদ ঘণ্টা? প্রথমত, ট্রাম্পের বাংলাদেশ সম্পর্কে এর আগেই ট্রাম্প তার মনোভাব জানিয়ে দিয়েছেন। 2024 সালের 31 অক্টোবর বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু ও খ্রিস্টানদের ওপর আক্রমণের তীব্র নিন্দা তিনি জানিয়ে বলেছিলেন, বাংলাদেশ সম্পূর্ণ বিশৃঙ্খলার মধ্যে রয়েছে, এটি আমার নেতৃত্ব থাকলে কখনোই ঘটত না। দ্বিতীয়ত, তুলসী গাবার্ডের হিন্দু পরিচয়। গাবার্ড নিজে একজন হিন্দু এবং ভগবান কৃষ্ণের ভক্ত। বাংলাদেশে ইসকন মন্দিরে হামলা এবং র্যাডিক্যাল ইসলামিস্টদের দাবি যে ইসকনকে নিষিদ্ধ করা হোক, এটা তুলসী গাবার্ড খুব ভালোভাবে দেখেছেন। তৃতীয়ত, সংখ্যালঘু নিপীড়নের বিষয়ে উদ্বেগ। গাবার্ড 2025 সালের মার্চে দিল্লিতে এসেছিলেন। এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশে দীর্ঘকাল ধরে দুর্ভাগ্যজনক নিপীড়ন, হত্যা এবং ধর্মীয় সংখ্যালঘুদের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যদের উপর নির্যাতন আমেরিকার সরকার, প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনের জন্য একটি বড় উদ্বেগের বিষয়। গাবার্ড সরাসরি সতর্ক করেছিলেন যে ইসলামী সন্ত্রাসীদের হুমকি এবং বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের যে প্রচেষ্টা, সেটা হলো ইসলামিক ক্যালিফেট। বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন। ইতিমধ্যে আপনার সবাই বেশ কয়েকটা প্রতিবেদন দেখেছেন এবং বেশ কয়েকজন ব্যক্তিদের মন্তব্য শুনেছেন যে দেশে যে চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে। এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখাবো না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ততক্ষণ যদি আমাদের চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।